নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ষষ্ঠ দফার ৮টি লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেল। এই যে ভোটটা হলো, এই ভোটের ফলাফল কি হতে চলেছে? এই ভোটের তৃণমূলের কপালে কি বড় ভাঁজ পড়তে গেল? এই ভোটের ফলে বিজেপি কি অনেকটা এগিয়ে গেল? কোন কোন কেন্দ্রে কে কে এগিয়ে থাকছে, কোন কেন্দ্রে কে ফলাফল ভালো করতে চলেছে, এইরকম একটা ইঙ্গিত আমরা এই আলোচনার মাধ্যমে দিতে এসেছি। আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব সংক্ষেপে সেই ইঙ্গিতটা দেওয়া। বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই কারণে আমরা সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করছি। এবং শুনলে অবাক হবেন, এইবারের ভোট, গত যে 5 দফার ভোট হয়েছে, এবারের ভোট কিন্তু তার থেকে আরও আলাদা হয়ে গেল। আগেই বলেছি, যত দক্ষিণবঙ্গে ঢুকবে ততই ভোটের বিষয়গুলো সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। এবং পাশাপাশি অনেকগুলো ঘটনাবহুল যে বিষয়গুলো ঘটে যাচ্ছে, তার মধ্যে দিয়ে যে ভোটটা হচ্ছে, ফলে এই ফলাফলের জায়গাটাও কিন্তু তার যে প্রতিফলন বা প্রভাব কি ঘটতে চলেছে সেটাও কিন্তু দেখার বিষয়। এবং আপনারা সকলে বুঝতে পারছেন যে এই যে বর্তমান যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলছে, ভোটকে কেন্দ্র করে এবং সামাজিক এবং নানা ধরনের যে জটিলতা সৃষ্টি হচ্ছে, এর যে প্রতিচ্ছবি আমরা হয়তো ভোট বাক্সে দেখলেও দেখতে পারি, এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তবে আজকে যে 8টি আসনে ভোট হচ্ছে, সেই 8টি আসন হলো ঘাটাল, তমলুক, কাঁথি, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। এই যে 8টি আসনে কে এগিয়ে, কোন দিক থেকে এগিয়ে, কিভাবে এগিয়ে, এইটা নিয়েই আজকের আলোচনা। এটা এক কথায় বলবো হাই ভোল্টেজ এই ইলেকশন। আজকের এই ইলেকশনটা ছিল হাই ভোল্টেজ ইলেকশন। এই ইলেকশনে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে এবং কিভাবে ঘটছে দেখুন। আমি এক এক করে আপনাদের বলার চেষ্টা করছি। প্রথমে আমরা যাব মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছে অগ্নিমিত্রা পাল, লড়াকু নেত্রী, বিজেপির একেবারে সাংঘাতিকভাবে লড়াকু নেত্রী বলা যায়, টিএমসি জুন মালিয়া আর সিপিআইয়ের বিপ্লব ভট্ট। গত 2019 সালে দিলীপ ঘোষ এখান থেকে জয়ী হয়েছিল 88,952 ভোটের ব্যবধানে। তিনি মানুষ ভূঁইয়াকে এখান থেকে হারিয়ে দিয়েছিলেন। এই যে মানুষ ভূঁইয়াকে হারিয়ে দিলীপ ঘোষ এখানে জিতেছিলেন, সেই দিলীপ ঘোষকে এখানে টিকিট দেওয়া হয়নি, এখান থেকে দিলীপ ঘোষকে অন্য জায়গায় টিকিট দেওয়া হয়েছে। এইটা হচ্ছে বিজেপির একটা শক্ত ঘাঁটি বলা যেতে পারে। অতএব এই জায়গা থেকে অগ্নিমিত্রা পাল বেশ কয়েক ধাপ এগিয়ে রয়েছে এবং তিনি এখানে ছক্কা হাঁকাতে পারেন এমন সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এরপরের যে লোকসভার কথা আমি বলবো সেটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্র, হাই ভোল্টেজ লোকসভা, ঘাটাল লোকসভা কেন্দ্র। এবারে 8টার মধ্যে 8টাই হাই ভোল্টেজ বলা যেতে পারে। এই ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে নানা বিতর্কে কিন্তু পিছু ছাড়ছে না এখানে যে টিএমসি প্রার্থী দীপক অধিকারী দেব, তাকে বিভিন্নভাবে তিনি কিন্তু নানা ধরনের সমস্যা বা নানা ধরনের তার অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে এবং আসছে। আর বিজেপির এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন হিরণময় চট্টোপাধ্যায় হিরণ, তিনিও একজন নায়ক। আর সিপিআইএম হচ্ছে তপন গাঙ্গুলি। লড়াইটা হবে হিরণের সঙ্গে দেবের। এখন এই যে লড়াই, এবং দুজনই কিন্তু মানে বেশ লড়াই দেওয়ার জন্য প্রস্তুত এবং লড়াই হয়েছেও, যথেষ্ট ভালোভাবে লড়াই হয়েছে। এবং 2014 এবং 2019 এখানে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিল দেব। এই দুবারের সাংসদের সঙ্গে এবার হিরণ লড়াই করছে। দেব মানুষ হিসাবে দেব যথেষ্ট একজন ভালো ছেলে হিসাবে পরিচিত। তিনি রাজনীতির তল্লাটায় আসার পরে, এই রাজনীতিতে প্রবেশ করার ফলে তার নামে বিভিন্ন রকম অভিযোগ উঠে এসেছে। গরু পাচারের টাকায় নাকি তিনি সিনেমা করেছে, এইসব অভিযোগ এইসব হয়েছে। পাল্টা ইত্যাদি, সিবিআই কয়েকবার তাকে ডেকেওছে, তিনি গিয়েও ছিলেন, এইসব ব্যাপার রয়েছে। এখন দেব 2014 সালে পেয়েছিলেন 6,85,596 ভোট। সেই জায়গা থেকে দেব 2019 সালের লোকসভাতে তিনি পাচ্ছেন 7,17,959 ভোট। আর এই 2019 সালে ভারতী ঘোষ, আইপিএস অফিসার ছিলেন ভারতী ঘোষ, তিনি পাচ্ছেন 6,09,986 ভোট। এখন দেখা যাচ্ছে
প্রায় 1,07,973 ভোটের ব্যবধানে ভারতী ঘোষকে তিনি হারিয়ে দিয়েছিলেন। দেবের মূল উদ্দেশ্য এবার ছিল ঘাটাল মাস্টার প্ল্যানটা করা, এবং তিনি যদি জেতেন তিনি কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন। আর তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সেগুলো আছে, আমরা যেটা লক্ষ্য করেছি যে দেবের এখানে একটা প্রভাব কিন্তু আছে, এবং সেই প্রভাবের বশে দেব এখানে হিরণের চেয়ে কিছুটা হলেও, হিরণ যে লড়াইটা দিচ্ছে ঠিক, কিন্তু হিরণের চেয়ে কিছুটা হলেও দেব এগিয়ে আছে একথা বলা যেতেই পারে। কিন্তু ভোটের কথা অনেক সময় বলা যায় না, এইটা কি হচ্ছে কি হবে, এবং যাই ঘটুক না কেন এখানে খুব কম মার্জিনে যিনিই বেরোন না কেন খুব কম মার্জিনে বেরোবেন। কিন্তু এখানে দেবের জেতার সম্ভাবনাটা হিরণের চেয়ে 1% বেশি হলেও আছে একথা কিন্তু বলা যেতে পারে। কি হবে সেটা 4 তারিখেই আমরা বুঝতে পারবো। এরপরেই আমরা আসছি তমলুক লোকসভা কেন্দ্র। এই তমলুক লোকসভা কেন্দ্রে আপনারা সবাই জানেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, টিএমসির দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএমের সায়ন ব্যানার্জি এবং আইএসএফের মহিউদ্দিন আহমেদ তিনি এখানে প্রার্থী হয়েছেন। এখন ঘটনা হচ্ছে আইএসএফ হঠাৎ এখানে প্রার্থী দিতে গেলেন কেন, এইটা একটা যেমন প্রশ্ন, তেমন পাশাপাশি যে প্রশ্নটা আসছে যে এখানে জাস্টিস গাঙ্গুলি তিনি প্রার্থী হয়েছেন, এই কেন্দ্রে একটা সময় শুভেন্দু অধিকারী পরপর জিতেছিলেন। এটা একেবারে টোটালি তৃণমূলের গড় ছিল, এবং এই তৃণমূলের গড়ে গত 2000 লোকসভা 2019 লোকসভাতেও এখানে তৃণমূল জিতেছিল। এখানে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী ভাই, তিনি জিতেছিলেন 1,90,165 ভোটের ব্যবধানে তিনি হারিয়েছিলেন বিজেপির সিদ্ধার্থ নস্করকে হারিয়ে দিয়েছিল। বিজেপি এখানে ভোট পেয়েছিল 5,34,268 আর টিএমসি পেয়েছিল 7,24,433। অর্থাৎ যে কথাটা বলতে চাইছি যে বিজেপি যখন এখানে টিএমসির বিরুদ্ধে লড়াই করছিল, যেখানে শুভেন্দুর যখন টিএমসিতে ছিল, সেই অবস্থায় বিজেপির ভোট ব্যাংক কিন্তু এখানে যথেষ্ট ছিল। এরপরে টিএমসি থেকে বিজেপিতে যখন শুভেন্দু এবং শুভেন্দুর ভাইটাই সবাই চলে আসেন, তার ফলে বিজেপির যে পরিবর্তন সেটা যে অনেকটাই ঘটে গেছে এবং বিজেপির ভোট ব্যাংক যে অনেকটাই বেড়ে গেছে, এটা কিন্তু স্বাভাবিকভাবেই ব্যাপারটা বোঝা যাচ্ছে, রাজনৈতিক মহল সেটাই মনে করছে। এবং তার পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত, এই কথা কিন্তু সাধারণ মানুষ বলছে। এবং এখান থেকে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় না জেতেন, তাহলে একটা বড় ধরনের সংবাদ, শুধু সারা ভারতবর্ষ জুড়ে একটা বড় সংবাদ ঘটে যেতে পারে, একটা বড় বিস্ফোরণ ঘটে যেতে পারে সংবাদের দুনিয়াতে। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই জায়গা থেকে, তিনি যে ধরনের মেন্টালিটি, তিনি যে ধরনের জায়গা থেকে ব্যাপারগুলো ভাবেন, সেই জায়গা থেকে এই যে তমলুকের মানুষ এবার তাকে নির্বাচিত করবেন এমনটাই সকলে আশা করছে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু অনেক অনেক ধাপ এগিয়ে আছেন তৃণমূল প্রার্থীর চেয়ে। এরপরের যেটা আমরা আসবো সেটা হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্র। কাঁথি লোকসভা কেন্দ্রে টিএমসির উত্তম বারিক, বিজেপির সৌমেন্দু অধিকারী এবং কংগ্রেসের উর্বশী ভট্টাচার্য। 2019 সালে শিশির অধিকারী টিএমসির ক্যান্ডিডেট হিসাবে তিনি 1,11,668 ভোটের ব্যবধানে বিজেপির দেবাশিস সামন্তকে হারিয়ে দিয়েছিলেন। এটা কাঁথির গড়, কিছু বলার অপেক্ষা রাখে না। এখানে সৌমেন্দু অধিকারী তিনি হাসতে হাসতে জিতবেন এমনটাই ভাবা কিন্তু যেতে পারে। তার কারণ হচ্ছে এই গড়টা, এই যে অধিকারী ফ্যামিলি, অধিকারী গড় হিসাবে পরিচিত, ফলে এই এলাকায় সৌমেন্দুর জেতার সম্ভাবনাটা অনেক শতাংশই বেশি, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে করছে। এরপরে আমরা আসবো বাঁকুড়া লোকসভা কেন্দ্র। যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার যিনি বিজেপি প্রার্থী হয়েছেন সুভাষ সরকার, টিএমসি অরূপ চক্রবর্তী আর সিপিআইএমের নীলাঞ্জন দাশগুপ্ত। 2019-এ বিজেপি সুভাষ সরকার তিনি 1,74,333 ভোটের ব্যবধানে টিএমসির সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। বলার অপেক্ষা রাখে না সুভাষ সরকারের এখানে যে মাটিটা কতটা শক্ত, সেটা কিন্তু এর আগে আমরা দেখেছি, আজও দেখছি, এবং আজকে যে ভোটটা হয়ে গেল তার পরিপ্রেক্ষিতেই যেটা দেখা গেল যে এখানে সুভাষ সরকারের জেতার সম্ভাবনাটা অরূপ চক্রবর্তীর চেয়ে অনেক গুণ বেশি। ফলে স্বাভাবিকভাবে বলা যেতে পারে এখানে এগিয়ে যিনি আছেন তিনি হচ্ছেন সুভাষ সরকার, বিজেপি প্রার্থী। অর্থাৎ বিজেপি এখানে কয়েক ধাপ
তৃণমূলের চেয়ে এগিয়ে আছে এ কথাটা বলা যায়। এর পরের যে কেন্দ্র আমরা আসবো সেটা হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আপনারা জানেন যে প্রাক্তন ওয়াইফের সঙ্গে লড়াই করছেন স্বামী, তিনি হচ্ছেন টিএমসি সুজাতা মণ্ডল, আগে খান ছিল, আর বিজেপির হচ্ছে সৌমিত্র খান, আর এই সিপিআইএমের হচ্ছে শীতল কৈবর্ত। 2019-এ বিজেপি সৌমিত্র খান 78,047 ভোটের ব্যবধানে তিনি এখান থেকে জিতেছিলেন টিএমসির শ্যামল সাঁতরাকে হারিয়ে। এইখানে এই যে সৌমিত্র খান জিতেছে, এবং ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে গিয়েও তিনি সৌমিত্র খানের বিরুদ্ধে একটা অভিযোগও দায়ের করেছিলেন এবং তাকে গুন্ডা ফুন্ডা ইত্যাদি অনেক কিছু বলেছিলেন। এবং স্বাভাবিকভাবে সেখানে লড়াই দিচ্ছে তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এই যে প্রাক্তন স্ত্রী যে লড়াইটা দিচ্ছেন, তিনি কতটা সেই লড়াইটা দিতে পারবেন এটা নিয়ে কিন্তু যেমন প্রশ্ন আছে, পাশাপাশি সৌমিত্র খান এখানে একটা সংগঠন কিন্তু ভালো জোরালো সংগঠন আছে, ফলে এই কেন্দ্রে কিন্তু সৌমিত্র খান বেশ কিছুটা এগিয়ে আছেন একথা বলা যেতে পারে। এরপরে আমরা আসবো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে টিএমসি প্রার্থী হয়েছেন কালীপদ সোরেন, বিজেপি প্রার্থী প্রণত টুডু, আর হচ্ছে সিপিআইএমের হচ্ছে সোনামণি মুর্মু। এই যে বিষয়টা যেটা আমরা দেখছি, এই ঝাড়গ্রাম যে লোকসভা কেন্দ্রে সোনামণি মুর্মু ইনি যে প্রার্থী হয়েছেন, ইনি একজন ফ্যাক্টর বলা যেতে পারে এবারে লোকসভা কেন্দ্রে। এই জায়গাটা কিন্তু ইনি একটা বড় ফ্যাক্টর, এই জিনিসটা আমরা লক্ষ্য করছি যে এখানে এই প্রণত টুডু সঙ্গে যে কালীপদ সোরেনের যে লড়াইটা হবে তার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে সোনামণি মুর্মু। এই সোনামণি মুর্মুর অনেক অবদান এই এলাকায় আছে। 2019 সালে এখানে বিজেপির কুনার হেমব্রেম তিনি কিন্তু জিতেছিলেন টিএমসির বীরবাহা সোরেনকে হারিয়ে 11,767 ভোটের ব্যবধানে। ফলে ব্যবধানটা খুব একটা যে বেশি ছিল তা নয়। অতএব এই জায়গাটা একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবেই, এবং এখানে যেই জিতুন খুব কম মার্জিনে এখানে তিনি জিতবেন। অর্থাৎ ঝাড়গ্রাম আসন এবং পুরুলিয়া আসন এই দুটোই কিন্তু একটা মারাত্মক জায়গা। এরপরে আমি পুরুলিয়া আসবো, তবে ঝাড়গ্রামে যে পরিস্থিতি রয়েছে তাতে করে নির্ভর করছে সোনামণি মুর্মু তিনি কতটা লড়াই দিতে পারবেন, তার উপর নির্ভর করবে এই আসনে কে জয়ী হবেন তার উপরে। এই যে সোনামণি মুর্মু ইনি যেভাবে একটা সমাজে প্রভাব তৈরি করেছে এবং সামাজিক বিভিন্ন কাজে তিনি যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, ফলে তাকে কিন্তু একেবারেই ছোট করে দেখা যাবে না। এখানকার ফলাফল কি কোন পর্যায়ে হবে বা কি হতে চলেছে আগ বাড়িয়ে বলাটা বেশ কিছুটা কঠিন কিন্তু হয়ে দাঁড়িয়েছে। ফলে এখানে যেই জিতুন সোনামণি মুর্মুকে কিন্তু বাদ দিয়ে এখানে কোনো কিছু ভাবা যাবে না, এমন একটা পরিস্থিতি কিন্তু এখানে হয়েছে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে টিএমসির শান্তিরাম মাহাতো, বিজেপি জ্যোতির্ময় সিং আর কংগ্রেসের নেপাল মাহাতো। 2019 সালে বিজেপি জ্যোতির্ময় সিং 2,04,732 ভোটের ব্যবধানে টিএমসির ডাক্তার মৃগাঙ্ক মাহাতোকে হারিয়ে দিয়েছিলেন। সব ঠিক, কিন্তু এবারে কী হবে? এবারে কি বিজেপি এখান থেকে জিততে পারবে? প্রশ্নটা এখানে। কারণ এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে এবং সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু বিজেপির পক্ষে কতটা যাবে যেটা প্রশ্ন আছে। আবার পাশাপাশি তৃণমূলের যে সমস্ত ইস্যুগুলো আছে সেটাও একটা বড় ফ্যাক্টর হিসাবে এখানে দেখা দিয়েছে। সেই সমস্ত মাইনাস প্লাস করলে যেটা দেখা যাচ্ছে বিজেপির দিকেই কিন্তু বেশ কিছুটা এগিয়ে আছে জয়ের বিষয়টা। অতএব এখানে জ্যোতির্ময় সিং তিনি যে বেশ কিছুটা শান্তিরাম মাহাতোর চেয়ে এগিয়ে আছেন এই কথাটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অতএব আমরা যেই 8টা আসন নিয়ে আলোচনা করলাম, এই 8টা আসনের মধ্যে লক্ষ্য করলেন যে দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে বিজেপি বড় ধরনের ধাক্কা দিতে শুরু করেছে। এই যে বিজেপি এর পরের যে আসনগুলো হবে সেখানেও কিন্তু বড় ধাক্কা কিন্তু তৃণমূলকে দেবে কথা বলা যায়। এবং বিজেপির যে ধাক্কাটা দিচ্ছে সেটা কিন্তু ছোটোখাটো ধাক্কা নয়। পাশাপাশি এই যে সন্ন্যাসীদের নিয়ে যে সমস্ত ঘটনাগুলো, সাধু সন্তদের নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এই সমস্ত ইস্যুগুলো এমনভাবে পাকিয়ে গিয়েছে
যার পরিপ্রেক্ষিতে তৃণমূল বেশ কিছুটা বিভিন্ন জায়গায় কোণঠাসা অবস্থায় রয়েছে। এবং আরেকটা জিনিস আমরা যেটা লক্ষ্য করেছি, যে সমস্ত এলাকায় আগে কেউ যেমন বিজেপি তিনি করেন এই কথাটা বলতে সাহস পেতেন না, আজকে দাঁড়িয়ে ঠিক উল্টো অনেক গ্রামের চিত্র দেখছি যে তৃণমূল করেন এই কথাটা বলতেও অনেকে আপত্তি বোধ করছেন এবং কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি এমন কিছু কিছু জায়গায় ঘটেছে। অতএব এই সমস্ত মিলে আমরা যেটা লক্ষ্য করলাম, এই যে দক্ষিণবঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিন্তু অনেকটাই বদল হতে শুরু করেছে। কি বদল হচ্ছে, কি হতে চলেছে, সব কিছু আপনারা জানতে পারবেন আগামী 4 তারিখে। একটু অপেক্ষা করুন। আমরা শুধু একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম, যে আভাসটা কিছুটা হলেও মিললেও মিলতে পারে, আবার কিছুটা না মিলতেও পারে, কিন্তু যেটা আভাস আমরা পাচ্ছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।